দর্শক, গত রাতে আমরা দেখেছিলাম বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে তাকে মূল লিড করে সংবাদ পরিবেশন হয়েছিল। বিশাল একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যেখানে একটা বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনার সঙ্গেও তারা কথা বলেছে, নানা বিষয় তুলে এনেছে। টাইম ম্যাগাজিনের এই রিপোর্টটা নিয়ে তারেক রহমানের পক্ষে বিপক্ষে অনেক ধরনের আলোচনা চলছে। টাইম ম্যাগাজিন তারেক রহমানের কিছু কিছু জায়গায় যে সমালোচনা করার চেষ্টা করেছে সেগুলোর প্রতিবাদ করছে বিএনপির অ্যাক্টিভিস্টরা। সেই ব্যাপারগুলো যখন দেখছি তখন আজকে আবার শেখ হাসিনা উঠে এসেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম এপিতে আবারও সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটল। এপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে নির্বাচনের ঠিক প্রাক্কালে, এবং নির্বাচন নিয়ে কথা বলেছে তারা শেখ হাসিনার সঙ্গে। নির্বাচন নিয়ে তার ভাবনা, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড, যখন বাংলাদেশ সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং নির্বাচনের দিন কিংবা তার আগে যে কোনো ধরনের সহিংসতা হলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে, এরকম কথা বলছে। কারণ কয়েকদিন আগে 23 জানুয়ারি আমরা দেখেছি দিল্লিতে সংবাদ সম্মেলনে অডিও বার্তায় শেখ হাসিনা বলেছিলেন যে এই নির্বাচন প্রতিহত করা, নির্বাচনের সেই প্রতিহত করার ডাক, তারও আগে রয়টার্সকে দেয়া সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে নির্বাচন প্রতিহত করার যে কথাগুলো আমরা শুনেছিলাম, সেই প্রেক্ষাপটেই সরকার ঘোষণা দিয়েছিল নির্বাচন কেন্দ্রিক যে কোনো সহিংসতা হলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে। এই ঘোষণার পরে গতকালকেই আমরা দেখেছি শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি এবং জামাতের সংঘর্ষ, এবং সেখানে একজন নিহত হওয়ার এবং অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা দেখেছি, যেখানে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নাই। যখন আওয়ামী লীগকে নিয়ে অনেক বেশি চিন্তিত সরকার, তখন বিএনপি জামাত এনসিপির সাংঘর্ষিক পরিস্থিতিগুলো দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি। সেরকম একটা প্রেক্ষাপটে এপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করলো, এবং এপিকে উদ্ধৃত করে বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা, ইন্ডিয়ান এক্সপ্রেস, তারাও এই খবরটা শেখ হাসিনাকে নিয়ে এই প্রতিবেদনটা প্রকাশ করলো। কি বললেন আবার নতুন করে তিনি? নতুন কোনো উস্কানির কথা বললেন কিনা? বাংলাদেশে তার এই কথার প্রেক্ষিতে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হবে কিনা? চলুন একটু জেনে দেখি এপির সাক্ষাৎকারে কি বলতে চাইলেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস এপি, সেখানে শেখ হাসিনার সাক্ষাৎকার, এবং একই সাথে আল জাজিরা এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিশ্বের অনেক সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। এপির সাক্ষাৎকারে এপি যেটা লিড করেছে সেটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে, বাংলাদেশের আউস্টেড লিডার হাসিনা denounces the upcoming election from her exile in India। অর্থাৎ বাংলাদেশে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে তার নির্বাসন থেকে আসন্ন নির্বাচনের নিন্দা করছেন, নির্বাচনের নিন্দা জানিয়েছেন। ঠিক একই রকমের শিরোনাম দিয়ে আল জাজিরা তাদের শিরোনাম করেছে, আলাদা একটা ছবি দিয়ে। সেই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে, এক্সাইলড লিডার হাসিনা ডিনাউন্সেস আপকামিং বাংলাদেশ ইলেকশন আফটার পার্টি ব্যান। এই কথা তারা যখন বলছে তখন আমরা দেখছি ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনামটা দেখে নিন। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাংলাদেশের আউটস্টেড লিডার হাসিনা ডিনাউন্সেস দ্য আপকামিং ইলেকশন ফ্রম হার এক্সাইল ইন ইন্ডিয়া। অর্থাৎ একই ধরনের শিরোনাম করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, প্রভাবশালী গণমাধ্যম এই খবরটা করছে। বিশেষ করে এপির মতো সংবাদ সংস্থা যখন এই ধরনের রিপোর্ট করে, তখন সেই রিপোর্টের গুরুত্ব বিবেচনা করা যেতেই পারে। কি বললেন তিনি সেখানে আরও? সেখানে বলা হচ্ছে, ভারতের নির্বাসিত জীবন থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার দলকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার পর দেশে আসন্ন নির্বাচনের তীব্র সমালোচনা করেছেন, যা আগামী মাসে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। অর্থাৎ শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছেন তাতে করে উত্তেজনা বাড়তে পারে এবং সরকারের নতুন করে চিন্তার ভাঁজ তৈরি হতে পারে
কপালে। 2024 সালে ছাত্র বিদ্রোহের বিরুদ্ধে দমনপীড়নের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা যা শত শত মানুষকে হত্যা করে এবং তার 15 বছরের শাসনের পতনের দিকে পরিচালনা করে, গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক ইমেলে সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশ দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মুখোমুখি হবে। তিনি আরও দাবি করেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে তার দল প্রাক্তন ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে লক্ষ লক্ষ সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। প্রতিবার যখনই জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের রাজনৈতিক অংশগ্রহণ অস্বীকার করা হয় তখন এটি ক্ষোভকে আরও গভীর করে, প্রতিষ্ঠানগুলোকে অবৈধ করে এবং ভবিষ্যতের অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করে। তিনি এমনটাই লিখেছেন। এই প্রতিবারই যখন বলা হয় তখন সেই ব্যাপারটা তার দিকেও অভিযোগের তীর যায়, কারণ তার শাসনামলেও আমরা দেখেছি একপাক্ষিক নির্বাচন হওয়ার দৃশ্য। বহির্ভূতভাবে জন্ম নেওয়া সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, এমনটাও শেখ হাসিনা বলেছেন। অর্থাৎ বাইরে থেকে আসা একটা সরকার, নির্বাচিত সরকার না, যেটা তারা জনগণকে বিভক্ত করার কাজই করতে পারে, একীভূত করতে পারে না, সেই দাবি তিনি করছেন। গণভোটকে ঘিরে নিরাপত্তা এবং অনিশ্চয়তা নিয়েও উদ্বেগ রয়েছে, যা সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অর্থাৎ এপি বলছে গণভোটের ব্যাপারে একটা বড় উদ্বেগ বাংলাদেশে রয়েছে, সেই উদ্বেগটা সংঘাতের দিকে, সংঘর্ষের দিকে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। ইউনূসের কার্যালয় এপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনী একটি সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করবে এবং কাউকে বল প্রয়োগ এবং সহিংসতার মাধ্যমে ফলাফল প্রভাবিত করতে দেবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার গোষ্ঠীগুলোকে এই প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ জানানো হয়েছে এই কথা যখন ইউনূসের অফিস থেকে এপিকে বলা হয়েছে, তখনই আমরা দেখছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব প্রফেসর ইউনূসের সরকারের কাছে খোলা চিঠি লিখেছে। খোলা চিঠি লিখে বাংলাদেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, অতীতের ধারাবাহিকতায় একই অবস্থা হয়েছে, বরং কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে, সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে, এই ব্যাপারগুলো তারা বলছে এবং ভোটের সময় ভোটকে কেন্দ্র করে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন না হয় সেই তাগিদ দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নির্বাচন কমিশন জানাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ 500 জনের মতো পর্যবেক্ষকরা আসবে, কিন্তু এপি যখন এই কথা বলছে তখন এই সমালোচনাও রয়েছে যে নির্বাচন কমিশন এবার পর্যবেক্ষকদের সমস্ত খরচ বহন করছে, এই কারণে পর্যবেক্ষকরা আকর্ষণ বোধ করছে আসতে। কিন্তু এসবের মধ্যেও গতকালকে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। সামনে কি আছে তা নিয়ে চিন্তিত হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশ রাজনৈতিক ও নিরাপত্তার নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এরকম বাস্তবতাও বলছে এপি। মানবাধিকার এবং সংখ্যালঘু গোষ্ঠীগুলো অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের বিরুদ্ধে নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগ করছে। অর্থাৎ মানবাধিকার এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যে ঘটছে একের পর এক, সেই অভিযোগ আসছে। হাসিনার দল তাদের সদস্যদের নির্বিচারে গ্রেপ্তার এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ করছে, যদিও সরকার এই দাবি অস্বীকার করছে। শেখ হাসিনা অভিযোগ করেছেন তার দলের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে, কারাগারে মৃত্যুর ঘটনা ঘটছে, কিন্তু সরকার এটা অস্বীকার করছে। সমালোচকরা ইসলামপন্থী গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান প্রভাব এবং সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযোগ সরকারের দিকে যাচ্ছে, কিন্তু এটাও সরকার বারবার অস্বীকার করছে। ইউনূসের আমলে সংবাদপত্রের স্বাধীনতা নিয়েও উদ্বেগ বাড়ছে। বেশ কয়েকজন সাংবাদিক ফৌজদারি অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং দেশের দুটি শীর্ষস্থানীয় দৈনিকের অফিস ক্ষুব্ধ হামলাকারীদের আক্রমণের শিকার হয়েছে। অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেয়া সহ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক আনিস আলমগীর সহ অনেককেই যে এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা, এই ব্যাপারগুলোর সমালোচনা করা হচ্ছে। হাসিনা বলেছেন জাতির ক্ষত সারাতে হবে। সমালোচকরা দীর্ঘদিন ধরেই হাসিনাকে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার জন্য অভিযুক্ত করে আসছেন। ভিন্নমত এবং তার রাজনৈতিক বিরোধীদের দমনের জন্য তিনি সমালোচনার মুখোমুখি হয়েছেন। তার সরকারের অধীনে থাকা নিরাপত্তা সংস্থাগুলো জোরপূর্বক গুমের ঘটনা ঘটিয়েছে, সেই অভিযোগও রয়েছে, যে অভিযোগে বিচার কাজ চলছে। কিন্তু শেখ হাসিনা পাল্টা অভিযোগ করছেন।
শেখ হাসিনা বিদ্রোহী হত্যাকাণ্ডের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের ঘটনাও ঘটেছে, সেটাও এপি বলছে। আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো বিচারের ন্যায্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, এটাও এপি বলছে। অর্থাৎ যে বিচার করা হয়েছে শেখ হাসিনার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে, আদালতের কর্মকাণ্ড নিয়ে নানা রকমের প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল, এবং এই বিচারকে বিতর্কিত এবং এটা ক্যাঙ্গারু কোর্ট এইভাবে অভিযোগ করা হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং আওয়ামী লীগ থেকেও। এপিকে লেখা তার ইমেলে হাসিনা লিখেছেন যে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে রাজনৈতিক নিষেধাজ্ঞা ও বর্জনের চক্র ভাঙতে হবে। তিনি যুক্তি দিয়েছিলেন যে তার সরকারের অধীনে কিছু নির্বাচন সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক ছিল না, কারণ প্রধান রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রথমবারের মতো তিনি স্বীকার করলেন যে তার আমলেও কিছু নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, কারণ বিরোধীরা নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই ব্যাপারটা তিনি বলছেন। বর্তমানে যেটা হচ্ছে, তার সময়েও যে অভিযোগ ছিল সেই অভিযোগটা তিনি প্রথমবারের মতো স্বীকার করলেন, যদিও এর আগে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার মুখে আমরা শুনেছি যে তারা এই নির্বাচন, তাদের আমলের নির্বাচন নিয়ে সমালোচনা আছে এটা স্বীকার করলেও সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে আমাদের সময়ে কোনো দলকে নিষিদ্ধ করে জোর করে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়নি, যেটা এই সরকার করছে। আমাদের সময়ে দলগুলো নিজের ইচ্ছাতে নির্বাচন বর্জন করেছিল, আর এখন জোর করে আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে। দুটার মধ্যে পার্থক্য আছে, সেই কথাটাও তারা একাধিকবার বলেছেন। তিনি বলছেন যে আমি বুঝতে পারছি এটা আদর্শের চেয়ে অনেক দূরে ছিল। তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এখনই এই চক্রের অবসান ঘটাতে হবে, অন্যথায় এর কোনো প্রতিকার হবে না। তিনি আরও বলেন দেশটির একটি বৈধ সরকার প্রয়োজন, যা জনগণের প্রকৃত সম্মতিতে শাসন করবে। জাতির ক্ষত সারানোর এটাই সর্বোত্তম উপায়। অর্থাৎ তিনি বলছেন যে তার আমলে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাগুলো কিছু কিছু ঘটনা আদর্শের বাইরে ঘটেছিল, সেটা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে জাতির দরকার একটা বৈধ সরকার। বৈধ সরকার বলতে তিনি একটা নির্বাচিত সরকারের কথা বলছেন, যে নির্বাচিত সরকারের মাধ্যমে জাতির ক্ষত সারানো যাবে, এবং ক্ষত সারানোটাই সর্বোত্তম পথ, সর্বোত্তম উপায় বাঁচার এবং দেশকে রক্ষা করার, সেই কথা তিনি বলছেন। অর্থাৎ শেখ হাসিনার এপিকে দেওয়া সাক্ষাৎকারে, যেটা আল জাজিরা, ভারতের পত্রিকা, বিভিন্ন পত্রিকা, সেই পত্রিকাগুলো যেগুলো বলছে, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন পত্রিকা, সেই পত্রিকাগুলো যেগুলো বলছে, সেই কথার যদি সার সংক্ষেপ তুলে আনি, তাহলে তিনি বর্তমান সরকারকে দায়ী করছেন। বর্তমান সরকারের আমলে মানবাধিকার, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক নির্যাতন বা বাক স্বাধীনতা, এই ব্যাপারগুলোর অভিযোগ করছেন, কিন্তু একটা বিষয় স্বীকার করেছেন যে তার আমলেও নির্বাচনটা গ্রহণযোগ্যতা পেতে সমস্যা হয়েছিল। অর্থাৎ গ্রহণযোগ্যতা পায়নি কিছু কিছু নির্বাচন, কারণ বিরোধীরা অংশগ্রহণ করেনি, এবং তিনি এই সরকারকে অবৈধ সরকার বলছেন, একটা বৈধ সরকার চাইছেন। তার মানে তিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা সরকারের প্রত্যাশা করছেন। আমরা এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আরও একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে এবং 23শে জুনের যে অডিও বার্তা সাংবাদিক সম্মেলনে, সেখানেও তাকে বলতে শুনেছি বিএনপির প্রতি একটা সফট কর্নার, সফট ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, এবং তার মুখ থেকে আমরা এটাও শুনেছিলাম যে আশা করা যায় যে বিএনপি ক্ষমতায় এসে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং রাজনৈতিক যে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের ওপরে, সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে সংসদ কার্যকর করার জন্য যে প্রকৃত বিরোধী দল দরকার, সেই কালচারটা তারা তৈরি করবে, এরকম কথাও শেখ হাসিনার মুখে বলেছিলাম। অর্থাৎ এক ধরনের তার মানে অনেকেই এটাকে নানাভাবে ব্যাখ্যা করছেন যে ব্যাকডোরে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা হলো কিনা। আমরা বহু আগে 2024-এর একেবারে শেষের দিকে, সরকার পতনের পরপরই 1-2 মাস পরেই আমরা বলেছিলাম যে কথাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে এমন একটা দিন, এমন একটা পরিস্থিতি আসতেই পারে যে অবস্থাটা তখন হয়তো বিএনপি বুঝতে পারছে না, হয়তো ভবিষ্যতে বুঝতে পারবে, বিএনপি আওয়ামী লীগ দুই দলই বুঝতে পারবে। এরকম দৃশ্য যদি আমরা দেখি যে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়েছে, একজোট হয়ে তার প্রতিপক্ষদের বিরুদ্ধে রাজনীতি করছে, সেই দৃশ্যও যদি দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অতঃপর 2026-এর প্রথমে এসে এরকম নানামুখী ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি।
শেখ হাসিনার এই যে বক্তব্য যেটা বললাম, বিএনপি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, তারেক রহমানের বক্তব্য দল হিসেবে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই, এই বক্তব্যগুলো এক ধরনের ইঙ্গিত দেয় এবং পাশাপাশি বিএনপির সঙ্গে তার প্রতিপক্ষ, এখনকার প্রতিপক্ষ জামাত এনসিপির যে মানে সংঘাত সংঘর্ষের ব্যাপারগুলো দেখছি, মৃত্যুর ঘটনার ব্যাপারগুলো দেখছি, তাতে করে পরিস্থিতি এরকম অবস্থাও হতে পারে যখন কিনা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা আঁতাত তৈরি হতে পারে। হলে কি আশ্চর্য হওয়া যাবে? রাজনীতিতে কি আদৌ শেষ কথা বলে কিছু রয়েছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।